মাইলস্টোন ট্র্যাজেডি, সময় যেন আটকে আছে ২১ জুলাই দুপুরেই। হাসপাতালে দগ্ধ আরও একটি শিশুর মৃত্যু। দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগ বিএনপির। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে সরকারের প্রতি আহ্বান জামায়াতের। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষ, ঝরল ৬ জনের প্রাণ। মৃত্যুর মিছিল থেকে জুলাই যোদ্ধাদের লাল সালাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্বাক সাহসী প্রতিবাদ। বিমান বিধ্বস্তের তৃতীয় দিন, তবে সময় যেন আটকে আছে সেই ২১ জুলাই দুপুরেই। একটি যুদ্ধ বিমান, একটি বিস্ফোরণ, মুহূর্তেই এলোমেলো সব স্বপ্ন। যদিও ছুটির ঘণ্টা তখনও বাজেনি, তবু পুড়ে গেছে পুরো জীবন। এমন তো কথা ছিল না। সেই আর্তনাদ, আহাজারির দায়ভার কতটা নেবে রাষ্ট্র? আরও জানাচ্ছেন নীল মাহবুব। শহরটা নাকি জাদুর শহর, পারে কি এক ভুয়ে ফুলগুলোকে ফের বাঁচাতে, ডুকরে ওঠা কান্নাকে থামাতে, বিমানটাকে ফের আকাশে উড়িয়ে নিতে। জীবন যখন পুড়ে যায়, মরে যায়, যন্ত্রণায় কাতরায়, জাদু কোথায়? প্রশ্ন তো জাগতেই পারে মানুষের। আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। বিধ্বস্ত বিমানের মতো শোকটাও যে বিধ্বস্ত, আর সময় বাকরুদ্ধ, স্তব্ধ। ঘড়ির কাঁটা যেন থমকে আছে সেই একটা ১৮ মিনিটেই। থেমে আছে দুপুরের পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া রোদে। একটা শব্দ, একটা বিস্ফোরণ, তারপর সব কিছু ছিন্ন ভিন্ন। চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল, যাতে আর কি না জ্বলে, এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আমি নিজেও একজনকে আনতে চাইছি, বাট ও আমার হাতেই গলে পুড়ে মারা গেছে, আমি আনতে পারিনি। আগুনের পরে অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে। ধীরেতে পরে ধীরেতে মায়ের কানে সকালের অ্যালার্ম ঘড়িটা বাজবে না আর। বাবার কাছেও ফিরবে না বায়নার বিকেল। থাকবে না হোমওয়ার্কের সন্ধ্যার কত শত স্বপ্ন বোনা রাত। অথচ মনে পড়বে সব কিছু। এই যে যন্ত্রণা, সে ভার কিছুতেই সইছে না শরীর। নিঃশ্বাস জুড়ে শুধুই আগুন পোড়া লাশের দুঃখ। ইংলিশ ভার্সন, আমার ছেলে ফার্স্ট বয়। ছুটির ঘন্টাটা এখন কেবলই আহাজারি আর আর্তনাদের যন্ত্রণা। ব্যাগ গুছিয়ে শুধু বাড়ি ফেরার কথাটুকুই তো ছিল। অথচ পুড়ে গেল সব, পুড়ে গেল গোটা জীবন। যে দগ্ধতা কাদালেও ঝলসানো সেই কষ্টটা টের পাওয়া ভার। ওরে আমার বাকি কোন জায়গা আছে রে? আমার বাকির কত কষ্ট হয়েছে, আমার বাকি একটু জ্বর হলে আমার। আর পুড়ে যাওয়া শরীর, শুধু জীবনটাকে নিয়ে শুয়ে আছে স্ট্রেচারে। কতটা বেঁচে আছে তারাও। গ্রীষ্মের রোদ যাদের সহ্য হয় না, লেলিহান আগুন তারা সইবে কিভাবে? ঝলসে যাওয়া শরীর, পুড়ে যাওয়া ক্ষত, যন্ত্রণায় দগ্ধ মুখ। সময় কতটা বইতে পারবে এই ভার? কিংবা রাষ্ট্রই বা নেবে কতটা দায়ভার তার? শাসনে হোক, বারণে হোক, কিংবা রাগে নয়তো হাজারো বিধি নিষেধে, সন্তান তো আগলে ছিল বুকের আদরেই। আদর চলে গেলে বুকে আর থাকে কি? সেখানে এখন সেটে বসে আছে দগদগে কালো ক্ষত আর ঘুটঘুটে এক অন্ধকার। বাংলাদেশ কি শুনতে পায় সেই হাহাকার?
নাকি অর্ধনমিত পতাকায় সমস্ত শোক? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 32-এ। গেল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন শিক্ষার্থী 9 বছরের নাফি। এই দুর্ঘটনায় নাফির বোন নাজিয়াও সোমবার মারা যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন 44 জন, যাদের 10 জনের অবস্থা আশঙ্কাজনক। আর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদিকে সিএমএইচে থাকা 6 মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই জন্য সন্তান খুঁজে না পাওয়া অভিভাবকদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশকিন প্রিন্স। প্রিন্স, আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো রকম ছাত্র জমায়েত দেখতে পাচ্ছেন কিনা? জয়ী 21শে জুলাই দুপুরের আগ পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছিল শিশু কিশোর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। তবে এখন স্কুল প্রাঙ্গণে শুধুই হাহাকার, শুনশান নীরবতা। কোনো শিক্ষার্থী আজকে স্কুলে আসেননি, তবে অনেকেই এসেছেন, অনেকেই তাদের স্কুল প্রাঙ্গণটি ঘুরে দেখেছেন। তবে যারা আইডি কার্ড নিয়ে আসতে পেরেছেন তাদেরকে শুধুমাত্র স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল ফটক, সেই ফটকটি সকাল থেকেই বন্ধ রয়েছে, ফলে কোনো কেউই এই স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে পারছেন না। শুধুমাত্র যারা আইডি কার্ড স্কুলের এবং শিক্ষকরা রয়েছেন তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে এখনও বেশ কিছু উৎসুক জনতা রয়েছেন, তারা এই গেটটি ধাক্কাধাক্কি করেছেন ভেতরে প্রবেশ করার জন্য এবং তারা বলছেন যে তারা এই স্থানটি দেখতে এসেছেন। তবে তাদের অনেকেরই কেউ আহত, নিহত বা তাদের কেউ সন্তান এই স্কুলে লেখাপড়া করেন না, তবুও তারা এখানে কিন্তু ভিড় জমিয়েছেন। আরেকটি বিষয়, স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হয়েছে যে 24 জুলাই পর্যন্ত এই স্কুল কার্যক্রম বন্ধ থাকবে। 24 জুলাইয়ের পরে অর্থাৎ রবিবারে আবার স্কুল কার্যক্রম শুরু ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন। তবে শিক্ষার্থী এবং অভিভাবক তারা বলছেন যে তারা ট্রমার মধ্যে রয়েছেন, তারা রবিবার স্কুলে আসতে পারবেন কিনা অথবা অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন কিনা বা পাঠাবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা দ্বিধার মধ্যে রয়েছেন। জয়ী। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 32-এ। হতাহতের সবশেষ তথ্য জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। শফিক, অন্য শিশুদের কি খবর? আর আশঙ্কাজনক আরও 10 জন ছিলেন, তাদের কি আর কোনো খবর জানতে পেরেছেন কিনা জানাবেন। জয়ী, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আপনি জেনে থাকবেন যে সিঙ্গাপুর থেকে আসা একটি চিকিৎসকদের প্রতিনিধি দল, তারা বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে কিন্তু একটি বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকটি এখন চলমান রয়েছে। সেই বৈঠকের পরে বিকেল 3টা নাগাদ ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ে আসলে আহতরা কি অবস্থায় রয়েছেন এবং তাদের কি ধরনের চিকিৎসা দেয়া প্রয়োজন এবং কি ধরনের সাপোর্ট তাদের প্রয়োজন সে বিষয়ে কিন্তু আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। এর বাইরে আসলে সকাল থেকে আমরা এর আগের সংবাদেও আপনাদেরকে জানিয়েছি যে হাসপাতাল কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে যে আহতরা রয়েছেন তাদের কি অবস্থা সে সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দেয়নি। তবে আমরা যে খোঁজ খবর নিয়েছি বা আমরা হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে বা স্টাফদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আশঙ্কাজনক যে 10 জন রয়েছেন তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং কিছুটা ভালো রয়েছেন এবং বাকিরা যারা রয়েছেন চিকিৎসাধীন অল্প দগ্ধ হয়ে তাদের অবস্থাও এখন আসলে কিছুটা ভালোর দিকে। তবে পরিস্থিতি আসলে কি সেটি আসলে আমাদের যদি অফিসিয়াল তথ্য পেতে হয় সেটির জন্য আসলে বিকেল 3টা নাগাদ অপেক্ষা করতে হবে এবং এরপরেই কিন্তু আমরা আসলে আপনাদেরকে জানাতে পারবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে আসলে এই ঘটনার পর থেকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে উৎসুক জনতার যে এক ধরনের ভিড় বা তাদের যে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহতের যে অভিযোগ বা এই ধরনের একটি কথা উঠেছিল সেই
কথাটিকে বিবেচনা মাথায় রেখে বা এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আসলে আজকে হাসপাতালের সামনে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে র্যাব, সেনাবাহিনী, র্যাব, তারপর পুলিশ, এরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে এখানে যেন যারা আহত রোগীরা রয়েছেন বা তাদের স্বজনরা আসছেন তাদের যেন কোনো রকম। দর্শক শফিকুল ইসলাম শফিক জানাচ্ছিলেন বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ খবরাখবর। কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, কিন্তু তা সফল হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মির্জা ফখরুল। জানান, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি। বলেন, দেশের যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় গতকালের বৈঠকে যোগ দেয় বিএনপি। এই সরকারের দুর্বলতা বড় করে না দেখে উদ্দেশ্য সঠিক কিনা তা দেখা দরকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতন্ত্রে ভিন্নমত থাকবে, একে দমন না করে সেই মতামত শুনতে হবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে এখনও নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এ দাবি জানান জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। এ সময় তিনি ঢাকা উত্তর সিটিতে রোগীদের উন্নত চিকিৎসায় মানসম্মত হাসপাতাল নির্মাণেরও দাবি জানান। আশ্বাস দেন অসচ্ছল হতাহত পরিবারকে আশ্বাস দেন আর্থিক সাহায্যের। এর আগে নিহত পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করে দলটির প্রতিনিধিরা। তদন্ত করা এবং কতজন আছে, কতজনকে পাওয়া যাচ্ছে না, শহীদ কতজন, আহত কতজন, এটা ফাইন্ড আউট করা সরকারের দায়িত্ব। সামর্থ্যবানরা যাতে এসে তাদেরকে সহযোগিতা করে এবং এ ব্যাপারে তারা তাদের ভূমিকা যাতে পালন করে। আর রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত দেওয়ার জিনিস করণীয়, তাদের তো মানে মন্ত্রণালয় আছে, তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, সেগুলা যাতে যথাযথভাবে কাজে লাগে এবং সেভাবে কাজ করে। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের তরমুজ তেল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 5 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 1 জন। আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনার কারণে মহাসড়কের 10 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। একটি প্রাইভেট কার এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ। যদিও ট্রাকটি লেন ছাড়া এসে মাইক্রোর লেনে এসে মাইক্রোকে ধাক্কা দেয়। তো এটা ট্রাক ড্রাইভারের উদ্দেশ্যে বলবো। গাড়িতে 7 জন যাত্রী ছিল, সম্ভবত একই পরিবারে হয় বলে আমরা ধারণা করছি। তার মধ্যে 4 জন মহিলা সহ 5 জন স্পটেই মারা গিয়েছেন, 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বনপাড়া থেকে কাছিকাটা পর্যন্ত খুব অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয়। এটা প্রশাসনিকভাবেও আগে আসা দরকার এবং প্রত্যেকটা ড্রাইভারদেরকে সতর্ক হওয়া উচিত। 2 ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যে যাত্রী, এরা 5 জন মারা যায়, তার মধ্যে 4 জন মহিলা, 1 জন পুরুষ। হাসপাতালে আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স পাঠাইছি। তাদের যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো দরকার হয়, অন্য কোথাও পাঠানো হয়, জেলা পুলিশের অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে যাবে একটু পরেই। রাজপথে যখন মৃত্যুর মিছিল, জনস্রোতে ক্ষোভ আর দ্রোহের স্লোগান, তখন সেই ডাক ছুঁয়েছিল পুরো দেশকে। যার যার অবস্থান থেকে নির্মমতার বিরোধিতা করেছিল সব শ্রেণী পেশার মানুষ। আহতদের হাসপাতালে পৌঁছে মাথায় জাতীয় পতাকা বেঁধে এক রিকশাওয়ালা দাঁড়িয়েছিলেন রক্তমাখা রাজপথে। লাল সালামে সেদিন তার নির্বাক প্রতিবাদের প্রতিচ্ছবি। ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল সাহসী সরব চিৎকার। বিস্তারিত জুমাতুল বিদার রিপোর্টে।
সেদিন তাকে কেউ বলেনি দাঁড়াতে, বলেনি সেলুটও দিতে। তবুও মাথায় জাতীয় পতাকা বেঁধে এক রিকশাওয়ালা দাঁড়িয়েছিলেন রক্তমাখা রাজপথে। যার হাতে ছিল না পোস্টার, মুখে ছিল না কোনো স্লোগানের ভাষা, তবু সেদিন তার রিকশা হয়ে উঠেছিল এক চলমান প্রতিবাদ। রিকশার মতো এই শহরও যে তখন বইছিল রক্তাক্ত স্বপ্নের ভার। এই ছাত্ররা যদি মনে করেন আপনার মাইরা ফেলায়, তাহলে আমাদের এই দেশটা সুন্দর হবে কিভাবে? আমি চিন্তা করলাম, যদি ছাত্রদের পক্ষে যদি না আমরা যদি না দাঁড়াই, তাহলে দেশের জনগণও দাঁড়াবে না। ওই টাইমে জনগণ খুব বিপদে ছিল, ওই বিপদের আমি একটা রিকশাওয়ালা হয়ে আমি দাঁড়াইছি। ওই টাইমে কিন্তু আপনার একটা ভালো মানুষও কিন্তু দাঁড়াইতে পারতো না, তারা চিন্তা ভাবনা করছে কি হইব। তার দুই প্যাডেলের চাকার নিচে সেদিন গড়িয়ে গেছে এক আন্দোলনের হৃদয় স্পন্দন। আহতরা উঠেছেন রিকশায়, রক্তমাখা শরীর, দম বন্ধ হওয়া চিৎকার। বিনে পয়সায় সেদিন নিয়েছিলেন কেবল দায়িত্ব আর বিবেকের দায়। এই সিলটের মানে কি? শুধু আমার একটা সিলট না, এটা হলো পুরো বাংলাদেশের একটা সিলট। এই সিলটটা বুঝাইলাম কি, আপনারা যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, মোবাইল দেখতেছেন, তারা আমাদের ছাত্রদের পক্ষে নাইমা যান, ফেসিবাদের বিরুদ্ধে নামেন। তখন সে ভাবত এই প্রজন্ম, এই প্রতিবাদ বদলে দেবে সব, ফিরিয়ে আনবে ন্যায়, শেষ করে দেবে বৈষম্য, ফ্যাসিবাদ। যদিও গণ অভ্যুত্থান পরবর্তী স্বপ্নটা তার কাছে বালির বাঁধের মতোই। যারা মনে করেন বিগত 17 বছর এই আন্দোলন সফল করতে পারেনি, যারা মনে করেন আপনার বাবা মারা গেছে, বাবার লাশ দেখতে পারেনি, মা মারা গেছে, মার লাশ দেখতে পারেনি, জানাজা পড়াইতে পারেনি, আজকে দেখেন তারা কিন্তু মুক্ত হাওয়ায় কিন্তু বাঁচতেছে। আজকে তারা মানে পাখি যেরকম খাঁচার ভিতরে থাকে, খাঁচার থেকে পাখি বাইরে গেছে। আজকে তারা কি আমাদের কথা বলতেছে? সব মানুষ ইতিহাস লেখে না, কিন্তু কেউ কেউ অবচেতনে ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে যান। যেমন দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সুজন খান। দেয়ালে আঁকা তার সেই সেলুট একটা চিহ্ন হয়ে গেছে মানুষের কাছে, আর তিনি হয়ে উঠেছেন সময়ের প্রতীক। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। পদযাত্রার বদলে শোক যাত্রা কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে চাঁদপুর জেলা সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। এরপর সেখান থেকে শুরু হয় শোকযাত্রা, প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক, পরে বাস স্ট্যান্ড এলাকায় হয় পথসভা। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন নেতারা, দাবি জানান মাইলস্টোনে শিক্ষার্থী নিহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সচিবালয়ে কথা বলছেন, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্য কোনো প্রশ্ন থাকবে? মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা মারা গেছে বা আহত হয়েছে, গার্ডিয়ান মিনিস্ট্রি হচ্ছে আপনাদের, এটা শিক্ষা মন্ত্রণালয়। আপনারা কি ক্ষতিপূরণের জন্য কোনো ব্যবস্থা করবেন বা বিমান বাহিনীকে চাইবেন কেন ক্ষতিপূরণ? যেহেতু বড় আমাদের তাদের সাথে আমরা কালকে, আপনারা জানেন, আমরা দুজন উপদেষ্টা এবং আমার চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি আমরা সেখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ অ্যাডভাইজার। সেটা আমাদের ছিল। আমাদের দ্বিতীয় যেটা ছিল যে সেখানে পরিবার যাদের মারা গেছেন, যে সমস্ত বাচ্চা চলে গেছেন, তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা। সেই উদ্দেশ্যেই আমরা সেখানে গেলাম। যাবার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা, 6 দফা দাবিনামা আমরা সেটা পেয়েছিলাম। তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ সেখানে সকালে অতটা ছিল না, কিন্তু আমাদের 2-2.5 ঘন্টা আলাপে এবং আমাদের প্রথম যে কথাটা উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন, যে সেটা ছাত্রদেরকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দাওয়া সেগুলো ছিল। 2-1টার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল, সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি, সেই হিসাবে একটুখানি পরিবর্তন করা হলো এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আলাপ হলো। আমরা শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সচিবালয়ে কথা বলছেন, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এবারে খেলার খবর। ভারতের বিরোধিতার পরও কাল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, সব প্রস্তুতি সম্পন্ন। সকালে ঢাকায় এসেছেন এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন রাজা নকভি।
তাকে স্বাগত জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এরই মধ্যে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। বিকালে হবে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক। ভারত, শ্রীলঙ্কার মতো দেশ এই এসএসসি সভা বয়কট করছে।